এই মুভিটি একটি বারের গল্প, যেখানে আপনি যদি ভিতরে যান তবে আপনি বাইরে এলে আপনাকে গুলি করা হবে, কিন্তু আপনি যদি বাইরে থেকেও ভিতরে থাকেন তবে দুঃখিত, আপনি সেখানেও নিরাপদ নন। অর্থাৎ সামনে একটি কূপ এবং পিছনে একটি খাদ, এবং শেষ অবধি মুভির কাহিনী যেখানে গিয়ে দাঁড়ায় শরীর শিউরে উঠবে। তাহলে দেরি কিসের? সিট বেল্ট বেঁধে দেখা শুরু করো আজকের মুভি এক্সপ্লেন। মুভির শুরুতেই আমাদেরকে একটি বার দেখানো হয়, যেখানে সার্জু নামে একজন লোক আসে। সার্জু যখন বারের ভিতরে প্রবেশ করে, ঠিক সেই সময় বার থেকে একজন লোক বাইরে আসে, এবং সেই লোকটি বাইরে যাওয়ার সাথে সাথে কেউ তাকে গুলি করে এবং সে মরে যায়। তা দেখে আশেপাশের সব মানুষ সেখান থেকে পালিয়ে যায়। কোথা থেকে গুলি ছোড়া হয়েছে তা কেউ জানে না, এবং জায়গাটি একেবারে নির্জন হয়ে যায়। বারের ভেতরে অনেক লোক আছে, তারা কি করবে বুঝতে পারছে না। একই সময়ে শাটু নামে একজন ব্যক্তি পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এখন বার থেকে একজন লোক মৃত লোকটিকে দেখতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ কেউ তাকে গুলি করে, যার ফলে ভিতরে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক খুব ভয় পেয়ে যায়। বারের ভিতরে একটি মেয়ে আছে যার নাম এলিনা। তখন এলিনা বলে যে আমাদের এখন টিভিতে খবর দেখা উচিত। যখন সবাই টিভিতে খবর দেখে তখন দেখে টিভিতে এই ঘটনার কোনো খবর নেই। তারপর সবাই যখন বাহিরে তাকায় তখন দেখে সেখানে মৃতদেহ দুটি নেই, এবং সেখানে থেকে তাদের রক্ত পরিষ্কার করা হয়। তারা তখন বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। তারপর শেটুর বলে যে আমার মনে হয় কেউ চায় যে আমরা কেউ এখান থেকে বের না হই। তারপর সার্জুন বলে এটা সম্ভবত আমাদের মধ্যে একজন খুনি বা একজন সন্ত্রাসী আছে, যার কাছে কিছু বিপজ্জনক বিস্ফোরক উপাদান আছে, যার কারণে পুলিশ তাকে হত্যা করতে চায়। একথা শুনে নাচো নামের এক ব্যক্তি তার পাশে ব্যাগ লুকিয়ে রাখে, কিন্তু সার্জন দেখে ফেলে এবং সবাইকে বিষয়টি জানায়। তখন নাচোর ব্যাগ কেড়ে নেওয়া হয়, এবং তার ব্যাগ খুললে সেখান থেকে কাপড় এবং একটি হার্ড ডিস্ক বেরিয়ে আসে। তারপর নাচো বলে যে এতে এমন কিছু নেই যা কারো ক্ষতি করতে পারে। তিনি বলেন আমি একটি বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করি এবং ব্যাগে একটি হার্ড ডিস্ক রয়েছে, আমার কাজের ফাইল আছে, কিন্তু কেউ বিশ্বাস করে না। এলিনা তার হার্ড ডিস্ক ভেঙে ফেলে, কিন্তু হার্ড ডিস্কের ভিতরে কিছুই নেই। এ নিয়ে নাচো খুব কষ্ট পায়। তারপর নাচো দেখে সামনের কাউন্টারে একটা ব্রিফকেস রাখা আছে। প্রত্যেককে জিজ্ঞাসা করেন এটি কার ব্রিফকেস। তারপর সার্জু বলে যে এই ব্রিফকেসটি তার, এবং যখন ওই সার্জু ব্রিফকেসটি নিতে চায় তখন ওই আম্পায়ার ব্রিফকেসটি তুলে নেন। তারপর সার্জু আম্পায়ারকে ব্রিফকেসটি খুলতে বাধা দেয়, কিন্তু তখন ইসরায়েল নামের এক ব্যক্তি ব্রিফকেসটি খোলেন এবং ব্রিফকেসের ভেতর থেকে কিছু নারীর পোশাক বেরিয়ে আসে। কেউ কিছু বোঝার আগেই বাথরুম থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর সবাই ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকে। অনেক চেষ্টা করার পর কোনো মতে দরজা খুলে বাথরুমের ভেতরে গিয়ে দেখে যে সেখানে একজন মোটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে এই মুভির শুরুতে এই লোকটি হামাগুড়ি দিয়ে ওই ওয়াশরুমের ভিতরে এসেছিল, এবং তারপর সে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই লোকটার কাছে অনেক বড় একটা ইনজেকশন আছে। এলিনা ইনজেকশন তুলে নেয়, এবং তখন সবাই বাইরে গাড়ির শব্দ শুনতে পায়। তারপর সবাই গেটের বাইরে গিয়ে দেখেন সেখানে অনেক সেনা অফিসার আসেন, যাদের মুখমণ্ডল সম্পূর্ণ ঢেকে আছে। সেনা কর্মকর্তারা সেখানে অনেক টায়ার স্তূপ করে, সেই টায়ার জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। যদিও সবাই ভেবেছিল যে তারা আমাদের সাহায্য করতে এসেছে, কিন্তু তারা তাদের সাহায্য করে না। তারপর পরই টিভিতে খবর দেখানো হয় যে শহরের অনেক বড় অংশে আগুন লেগেছে, এবং সেই কারণে সেই জায়গাটি সিল করে দেওয়া হয়েছে। এখন সেখানে কেউ যেতে পারবে না। এরপর বাথরুমের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকা লোকটি হঠাৎ সবার সামনে হাজির হয়। তার সমস্ত শরীর খারাপভাবে ফুলে যায়, এবং তার চোখও ভীতিকর এবং অদ্ভুত হয়ে ওঠে, এবং সে সেখানে পড়ে যায়। কিন্তু মরার আগে সে বলে যে আমাকে স্পর্শ করো না। এরপর এই লোকেরা মৃত ব্যক্তির ফোন তুলে দেখে যে লোকটি একজন আর্মি অফিসার। তার ফোনে আরো কিছু ছবি রয়েছে, যেখানে তারা দেখে যে এই লোকেরা কোনো এক ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে পিপি কিট পরেছে। এখন বারের সবাই বুঝতে পারে যে এই পুরো এলাকাটি কোয়ারেন্টাইন করা হয়েছে। এর মানে হলো যে লোকটি এখানে মারা গেছে সে একটি ভাইরাসে সংক্রামিত ছিল, এবং সংক্রমণের কারণে মারা গেছে। সম্ভবত এখানে আরো বেশি লোক সংক্রামিত হবে। এখানে নাচোকে দেখানো হয়েছে নাচো যে কোনো উপায়ে তার ফোনে সিগন্যাল পাওয়ার চেষ্টা করে, এবং যখন সে একটি টেবিলে উঠে তার ফোন উপরে তোলে তখন তার মোবাইলে নেটওয়ার্ক আসে। সে এই কথা সবাইকে বলে। এরপর নাচোকে বলা হয় যে কোনো মিডিয়ার ব্যক্তিকে দ্রুত ফোন করে সব খুলে বলতে, কিন্তু তখন শেটুর ফোনে কথা বলার জন্য টেবিলে উঠে যায়, যার কারণে টেবিল ভেঙে যায়। এরপর অ্যান্ডোরেস নামে এক ব্যক্তি নাচোর কাছে ফোন চায়, কিন্তু আম্পায়ার তাকে থামিয়ে দেন এবং বলেন এই ফোনটি স্পর্শ করবেন না, কারণ এই ফোনটি সংক্রমিত ব্যক্তির, এবং আপনি যদি এই মোবাইলটি স্পর্শ করেন তাহলে আপনিও সংক্রমিত হবেন। সার্জো এবং অ্যান্ড্রেস এতে একমত। এখন এর অর্থ হলো নাচো এবং যারাই এই মোবাইল
ইসরায়েল বা সেই লোকটিকে স্পর্শ করেছে তারা সবাই সংক্রমিত এবং তাদের মধ্যে 5 জন আছে যারা এই কাজ করেছে। অ্যান্ডার্স তাদের বন্দুক দিয়ে হুমকি দেয় এবং তাদের বলা হয় বেসমেন্টে নির্মিত দোকানে সেই ব্যক্তির মৃতদেহ নিয়ে যেতে। এই সমস্ত লোক তাদেরকে রাজি হতে বাধ্য করে এবং এই 5 জনই মৃতদেহ নিয়ে বেসমেন্টে নেমে যায়। এখন উপরে মাত্র 3 জন বাকি। কিছুক্ষণ পর সেখানে ট্রেনি নামে এক মহিলার দম বন্ধ হয়ে আসে। ট্রেনি সবাইকে বেসমেন্টের দরজা খুলতে বলে কিন্তু কেউ তার কথা শুনে না। ট্রেনি দরজা খুলতে যাওয়ার সাথে সাথে সেখানে রাখা কিছু বোতল নিচে পড়ে যায়। তরল তাদের একপাশে প্রবাহিত হতে থাকে এবং তারপরে তাদের চোখ পড়ে সেখানে নির্মিত একটি নর্দমায়, যার অর্থ এই লোকেরা সেখান থেকে জলের পথ দিয়ে বেরিয়ে যেতে পারে। তারপর ইসরায়েল ঢাকনা খুলে দেয় এবং সে এখান থেকে ড্রেন দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে তার সারা শরীরে তেল মাখিয়ে ড্রেন দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রেনের সুড়ঙ্গ তেমন বড় না, তাই সে নিচে নামতে পারছে না। এবং হঠাৎ করেই এই সমস্ত লোক গুলির শব্দ শুনতে পায়। শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর তারা উপরের বারটিতে ধোঁয়া দেখতে পান, যা দেখে তারা বুঝতে পারে যে কেউ উপরে 3 জনকে মেরে পুরো বারে আগুন দিয়েছে। অন্যদিকে ইসরায়েল এখনো ড্রেনে খারাপভাবে আটকে আছে। এখন তারা প্রথমে ইসরায়েলকে ড্রেন থেকে বের করে আনে। কয়েক ঘন্টা পর আগুন পুরোপুরি নিভে যায় এবং তারা বার পর্যন্ত আসার সিদ্ধান্ত নেয়। বার পর্যন্ত এসে দেখেন বারটি সম্পূর্ণ পুড়ে গেছে। নাচো সেখানে একটি বন্দুক খুঁজে পায় যা সে নিঃশব্দে তুলে নেয়। তখন এই লোকেরা দেখে যে কিছু লোক বাইরে থেকে এই জায়গাটিকে পুরোপুরি সিল করে দিচ্ছে। ওরা চুপচাপ সবকিছু দেখতে থাকে, কারণ কেউ যদি একটা ক্লু পায় যে ভিতরে এখনো 5 জন বেঁচে আছে তাহলে তাদের সবাইকে মেরে ফেলা হবে। এবং তারপর এখানে মোবাইল বেজে উঠতে শুরু করে এবং এটি সেই মোটা লোকের মোবাইল যে কিছুক্ষণ আগে সংক্রমণে মারা গিয়েছিল। এলিনা তার ফোন তুলে নেয় এবং তার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়তে শুরু করে, যেখানে একজন লোক এই মোটা লোকটিকে জিজ্ঞাসা করে যে ভ্যাকসিন নেওয়ার পরে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে কিনা। এই লোকটি উত্তর দেয় যে না, আমার স্বাস্থ্য খুব খারাপ এবং আমি বারের কোনো ওয়াশরুমে লুকিয়ে আছি, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। এখন এলিনা তার পুরানো চ্যাট পড়ে যেখানে এই মৃত মানুষটি লিখেছে যে আমার এখনো 4টি বাকি আছে। তখন এই লোকেরা বুঝতে পারে যে তার কাছে যে ইনজেকশন রয়েছে তা এই ভাইরাসের ভ্যাকসিন। এটা পরে সবাই খুশি হয়ে যায় যে এই ভ্যাকসিন কাজ করবে, কিন্তু তারপরেও তাদের মনে একটা সন্দেহ জাগে যে এই লোকটি যদি ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে হঠাৎ করে কিভাবে মারা গেল। এরপর ফোন বাজতে শুরু করে, কিন্তু ফোন তোলার আগেই ব্যাটারি কম থাকায় ফোনটি বন্ধ হয়ে যায়। এখন তারা কোনো না কোনো ভাবে ফোন চার্জ করার চেষ্টা করে। একই সময়ে এলিনা বলে যে আমি এই লোকটির চ্যাটগুলি পড়েছিলাম, সে লিখেছে যে তার কাছে আরো 4টি ভ্যাকসিন বাকি আছে। এখন আমাদের কাজ হলো সেই 4টি ভ্যাকসিন খুঁজে বের করা। তারপর তারা সবাই তার মৃতদেহের কাছে স্টোর রুমে যায়, কিন্তু সেখানে তারা কোনো ভ্যাকসিন পায় না। এরপর তারা ওয়াশরুমে যায় যেখানে ইসরায়েল ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে বসে আছে। ইসরায়েল কাউকে আত্মত্যাগ করতে বলে, কারণ তারা 5 জন এবং সেখানে মাত্র 4টি ভ্যাকসিন রয়েছে। তাই ইসরায়েল প্রথমে একটি ইনজেকশন বের করে এবং নিজেকে ইনজেকশন দেয়। তারপর নাচো তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তারপরেও ইসরায়েল তার শরীরে ভ্যাকসিনটি ইনজেকশন দেয়, যার কারণে নাচো এবং ইসরায়েলের মধ্যে ফাইট শুরু হয়। ইসরায়েল নাচোকে পরাজিত করে এবং তার বন্দুক ছিনিয়ে নেয়। এই হাতাহাতির সময় ভ্যাকসিনটি ইসরায়েলের হাত থেকে স্টোর রুমে পড়ে যায়। ট্রেনি স্টোর রুমে গিয়ে ভ্যাকসিনটি তুলে নেয়, কিন্তু ভুল করে তার হাত থেকে ভ্যাকসিনটি ছিটকে ড্রেনে পড়ে যায়। এখন এই তারা সবাই ভাবছে কিভাবে ড্রেন থেকে ভ্যাকসিন বের করা যায়। এলিনা তাদের সবার মধ্যে সবচেয়ে পাতলা, তাই এই লোকেরা তাকে জিজ্ঞাসা করে যে সে ভিতরে গিয়ে ভ্যাকসিন আনতে পারবে কিনা। প্রথমে এলিনা অস্বীকার করলেও পরে সে রাজি হয়। তারপর এলিনার শরীরে তেল মাখিয়ে তাকে ড্রেনের গর্তের ভিতর ঢুকিয়ে দেয়া হয় এবং অনেক চেষ্টার পর সে ড্রেনে পড়ে যায়। এলিনা ভ্যাকসিন খুঁজে পান এবং পানি থেকে বেরিয়ে আসে। তারপর নাচো একটি তারে ভ্যাকসিন বেঁধে পাঠাতে বলে, কিন্তু এলিনা সরাসরি প্রত্যাখ্যান করে, কারণ সে জানে যে উপরে 3 জন লোক আছে এবং মাত্র 3টি ভ্যাকসিন বাকি আছে। এলিনা সবাইকে বলে ভ্যাকসিন চাইলে নিচে নামতে হবে। তারপরে এই লোকেরা ড্রেনের গর্তটি বড় করে। ততক্ষণ পর্যন্ত এলিনা বাইরে বেরোনোর জন্য উপায় খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে একটা জায়গায় আলো দেখতে পায়। প্রথমত তিনি সেখানে একটি গর্তে ইনজেকশনগুলি লুকিয়ে রাখেন। এরপর তিনি সিঁড়ির উপরে গিয়ে দেখেন যে সেখানে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, যারা বারে নিহত তার 3 সঙ্গীকে পুড়িয়ে দিচ্ছে। এখান থেকে দৃশ্যটি কাট করা হয় এবং আমাদের দেখানো হয় যে উপরের স্টোর রুমে থাকা বাকি 4 জনও কোনো না কোনো ভাবে তারা নিচে নেমে আসে এবং ইসরায়েল ও নাচোর মধ্যে আবারও একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয় এবং এই সময় নাচো তার বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তাকে সেখানেই গুলি করে। এখন নাচোর কাছে বন্দুক আছে, তাই সবাই তাকে ভয় পাচ্ছে। তারপর নাচো সেটুরকে বন্দুক তাক করিয়ে রাখে এবং এলিনাকে ভ্যাকসিন দিতে বলে।
নাচো বলেছেন যে আমাদের 3টি ভ্যাকসিন রয়েছে এবং সেটুকে মারার পর আমরা 3 জনেই বেঁচে থাকতে পারবো। তারপর এলিনা তাদের সবাইকে বাইরে নিয়ে যায় যেখানে সে ভ্যাকসিন লুকিয়ে রেখেছিল। ধীরে ধীরে এই মানুষগুলো এগিয়ে যেতে থাকে। নাচো এবং এলিনা এগিয়ে গেলে সেটুর এবং ট্রেনি তাদের অনুসরণ করে। তারপর হঠাৎ ট্রেনি সেটুকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে যাতে সমস্ত ঝামেলা শেষ হয়, কিন্তু নাচো ট্রেনাকে তা করতে বাধা দেয়। তারপর ট্রেনি নাচোকে বলে যে আমাকে মেরে ফেলো যাতে তোমরা সমস্ত ভ্যাকসিন বিতরণ করতে পারো এবং তোমাদের জীবন রক্ষা পায়। নাচো ট্রেনির দিকে বন্দুক তাক করায় কিন্তু নাচো গুলি করে না। তারপর ট্রেনি নাচো থেকে বন্দুকটি নিয়ে যায় এবং এখান থেকে কিছুটা দূরে গিয়ে আত্মহত্যা করে। এখন বাকি আছে মাত্র 3 জন এবং তাদের মাত্র 3টি ভ্যাকসিন আছে, তাই প্রত্যেকে একটি করে ভ্যাকসিন নেয়। কিন্তু তারা তাদের শরীরে ভ্যাকসিন দেওয়ার আগে ইসরায়েল এখানে আসে। সে এখনো জীবিত ছিল। ইসরায়েল সেটুকে পিছন থেকে হামলা করে তাকে মেরে ফেলে। এখন ইসরায়েল রেগে যায় এবং সে নাচো ও এলিনার পিছনে যায়। তারপর নাচো এবং এলিনা সামনে সিঁড়ি দেখতে পায়। দুজনেই সিঁড়ির দিকে এগিয়ে যায় কিন্তু তারপর এলিনার হাত থেকে ভ্যাকসিনটি পড়ে যায়। এখন যেহেতু ইসরায়েল তাদের সাথে সিঁড়িতে আসছে তাই তারা নামতে পারে না। নাচো দ্রুত তার ভ্যাকসিন এলিনাকে দিয়ে দেয়। তারপর ইসরায়েল নাচোর পা ধরে তাকে টেনে নামিয়ে দেয় যার কারণে তারা দুজনেই পড়ে মারা যায়। এলিনা তার শরীরে তার সাথে থাকা ভ্যাকসিনটি দিয়ে দেয় এবং সে উপরের ড্রেনের ঢাকনা খুলে বাইরে চলে আসে। তিনি সেখানে অনেক লোককে দেখতে পান এবং সরকার সামনের এলাকাটি সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। তারপর একজন মহিলা তার শরীরে তার জ্যাকেট পরিয়ে দেয়। এলিনা তখন কিছুই বুঝতে পারছে না, কেউ তাকে লক্ষ্য করে না এবং সে নিঃশব্দে ভিড়ের সাথে যোগ দেয়। শেষ পর্যন্ত আমরা জানতে পারি যে মোটা লোকটি বারের ওয়াশরুমে গিয়েছিল, সে একজন সেনা অফিসার ছিল এবং হয়তো সেনাবাহিনী কোনো ধরনের জৈবিক অস্ত্র তৈরি করছে যাতে এই অস্ত্র দিয়ে শত্রু দেশগুলিকে আক্রমণ করতে পারে। কিন্তু এই সময়ে তাদের একজন অফিসার সংক্রমিত হয়। যদিও তাদেরও এই সংক্রমণের একটি ভ্যাকসিন ছিল কিন্তু এই অফিসার অসুস্থ ছিলেন তাই তার উপর ভ্যাকসিন কাজ করেনি এবং যখন সেনাবাহিনী জানতে পারে যে তাদের অফিসার ওয়াশরুমের ভিতরে আছে তখন তারা পুরো এলাকাটি সিল করে দেয় যাতে কেউ সেখান থেকে বের হতে না পারে এবং এই জায়গায় ভাইরাসটি ধ্বংস হয়ে যায় এবং এই দুর্দান্ত সিনেমাটি এখানেই শেষ হলো। আমি আশা করি আপনি এই গল্প পছন্দ করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।